প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আরম্ভ করতে যাচ্ছি প্র্যাকটিস সেট 38। এর মধ্যে আগের কিছু গ্রামার সেটের মতো এখানেও গ্রামার সেট থাকছে এবং এর মধ্যে 15টা গ্রামার আছে। তো চলুন গ্রামার পোর্শনগুলো দেখে নেই। প্রথম প্রশ্নটা দেখুন, দ্য রুল অ্যাপ্লাইড হিয়ার ইজ নাল অ্যান্ড ভয়েড। দ্য আন্ডারলাইন ফ্রেজ ইজ অ্যান এক্সাম্পল অফ। এই আন্ডারলাইন ফ্রেজটা হচ্ছে এই যে দেখুন এটা, এবং এটা কিসের এক্সাম্পল? এক্সাম্পল অফ কি কি দেওয়া আছে দেখুন অপশনগুলো। নাম্বার এ অপশন দেওয়া আছে দেখুন, অ্যাডজেক্টিভ ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, নান অফ দিস। এই চারটা অপশন দেওয়া আছে। তো এটার মধ্যে কোনটা হবে? তাহলে আমাদের খেয়াল রাখতে হচ্ছে যে নাল অ্যান্ড ভয়েড এটা কি এবং কোন কাইন্ড অফ ফ্রেজ। তাহলে আমাদের দেখুন, নাল অ্যান্ড ভয়েডের অর্থটা হচ্ছে, আমরা যদি বলি অকার্যকর বা মিনিংলেস, এই টাইপের ওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু মানে এই টাইপের মিনিং এর ক্ষেত্রে নাল অ্যান্ড ভয়েসটা ব্যবহার করা হয়। তাহলে রুল যেখানে অ্যাপ্লাইড করা হয়েছে সেটা কিন্তু মিনিংলেস বা ইফেক্টিভ নয়, তো এরকম অর্থে ব্যবহার হচ্ছে। তাহলে ইফেক্টিভ নয় বা মিনিংলেস এরকম হলে সেটা অ্যাডজেক্টিভ, এবং এখানে এই ফ্রেজটা পার্টিকুলার ফ্রেজটা কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ। অর্থাৎ নাম্বার এ আমরা রাইট অপশন পাচ্ছি এক নম্বর প্রশ্নটার। তাহলে নাম্বার 1 এ ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, এবার পরেরটাতে আসি দেখুন, when the cat is away the mice will play. Which of the following is the simple sentence of the line? এবার এই সেন্টেন্সটা দিয়েছে, এই সেন্টেন্সটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই সেন্টেন্সটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, এবং এই কমপ্লেক্স সেন্টেন্সটার সিম্পল সেন্টেন্সটা কি হবে? তাহলে প্রশ্নগুলো দেখে নেই বা অপশনগুলো দেখে নেই। In the absence of the cat the mice will play, এটা একটা বলা আছে। As the cat was absent the mice will play. The cat was absent and so the mice will play. The cat being absent the mice will play. The cat, এরকম চারটা অপশন দেওয়া আছে। তো চারটা অপশনের ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে এখানে সিম্পল সেন্টেন্স যেহেতু করতে হবে, তো সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য ক্যাট দ্য মাইস উইল প্লে, এটা কিন্তু আমাদের পাচ্ছি আমরা রাইট অপশন। আচ্ছা, বাকিগুলো হচ্ছে না কেন? বাকিগুলো হচ্ছে না এই কারণে, দেখুন, অ্যাজ দ্য ক্যাট ওয়াজ অ্যাবসেন্ট দ্য মাইস উইল প্লে, এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স, এবং এই যে দ্য ক্যাট ওয়াজ অ্যাবসেন্ট অ্যান্ড সো দ্য মাইস উইল প্লে, এটা কম্পাউন্ড সেন্টেন্স। আর নাম্বার ডি অপশনটা যেটা আছে সেটা কিন্তু আমাদের একটু ভুল আছে। দ্য ক্যাট ওয়াজ বিং অ্যাবসেন্ট, ওয়াজ বিং অ্যাবসেন্ট আমরা এখানে ইউজ পাচ্ছি না বা ভুল পাচ্ছি, সুতরাং এটা হচ্ছে না কিন্তু। তো আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে দ্য ক্যাট, in the absence of the cat the mice will play. That is number 2 a is the right answer. তাহলে এবার আসি 3 নম্বর প্রশ্নটাতে। 3 নম্বর প্রশ্নটাতে একটু দেখুন, অ্যান্ড প্যারাডাইম, এটা হচ্ছে পি পোর্শন, এবং এ সেট অফ রুলস বিহেভিয়ারাল প্যাটার্ন, এটা কিউ পোর্শন। ডিসিপ্লিন ইজ ওয়ান, এটা আর পোর্শন, এবং সাচ এ ট্রেট দ্যাট রিকোয়ার্স, এটা এস পোর্শন আমরা পাচ্ছি। তো এটাতে কি প্রশ্ন থাকে দেখুন, অ্যারেঞ্জ দ্য জাম্বল ফ্রেজেস টু মেক এ কমপ্লিট সেন্টেন্স। এখানে এই ফ্রেজগুলো পি কিউ আর এস, এই ফ্রেজগুলো হচ্ছে কিন্তু আমাদের জাম্বলড অর্ডারে আছে। তো এই জাম্বল অর্ডারটাকে আমরা যদি অ্যারেঞ্জ করে নিই তাহলে কিন্তু আমরা একটা কমপ্লিট সেন্টেন্স পাবো। তাহলে আমাদের এই টাইপের প্রশ্নগুলো কিন্তু থাকে, আমরা দেখেছি। তো আগের সেটগুলোতে এই টাইপের প্রশ্ন দিয়েছি, তো এটাও সেরকমই একটা প্রশ্ন আছে। তো আমাদের যেটা করতে হয় সেটা খুবই ইজি থাকে, খুব বেশি এটা কঠিন থাকে না। আপনারা যদি একটু চেষ্টা করেন তাহলে পাবেন। এর আগের সেটগুলোতে নিশ্চয়ই এটা পেয়েছেন। তো চলুন তাহলে এটার একটা অ্যান্সারটা আমরা দেখে নিই। একবারই অ্যান্সারটা দিকে জাম্প করছি। ডিসিপ্লিন ইজ ওয়ান, এটাকে যদি আমরা প্রথম ধরি, কারণ এখানে আমরা সাবজেক্ট ভার্বটা পাচ্ছি। তারপরে দেখি তাহলে হচ্ছে দুটো অপশন আছে, পি কিউ, এ দুটো বাদ গেল আমাদের, আর দিয়ে স্টার্ট করছি আমরা। তো such a trait that requires, such a trait that requires, এখানে কিন্তু আমরা পেয়ে গেলাম এস, তার মানে আর এস এ দুটো মিলে গেল, তো এটার সম্ভাবনাই বেশি। আচ্ছা, তারপরে দেখি মিলে নাকি। কিউ পোর্শনটা এ সেট অফ রুলস বিহেভিয়ারাল প্যাটার্ন অ্যান্ড প্যারাডাইম, তো এই আমরা সি পোর্শনটাতে কিন্তু একবারে বা সি অপশনটাতে কিন্তু একবারে পেয়ে গেলাম যে এটাই রাইট অ্যান্সার। তো নাম্বার 3 সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো আমাদের এইভাবে এই প্রশ্নগুলোকে খেয়াল রাখতে হবে, এবং প্রশ্নগুলো একটু সাজালেই আমাদের রাইট অপশন অ্যান্সারটা পাওয়া যাবে। এবং এখানে 1 নাম্বার পাওয়া কিন্তু খুব বেশি একটা কঠিন নয়। 1 নাম্বার পেতে গেলে একটু সময়ের প্রয়োজন, কিন্তু যদি আমরা সময়টা দিই তাহলে 1 নাম্বারটা
পাওয়া যাবে। আর আমাদের এবার কিন্তু যেহেতু 60 মার্কসের জন্য 1.5 ঘন্টা, সুতরাং সময়ের অভাব না হওয়ারই কথা, একটু ভেবে চিন্তে এই প্রশ্নগুলো করা যেতে পারে। আচ্ছা, এবার নাম্বার 4-এ আসি। হি ডিসপিউটেড ড্যাশ হিজ এমপ্লয়ার, fill in the blanks with appropriate preposition. appropriate preposition দিয়ে আমাদের এটাকে ফিল আপ করতে হবে। তো অপশনগুলো দেখি, ফর, অ্যাট, অ্যাবাউট, উইথ। ডিসপিউটেডের সঙ্গে কি বসে বা ডিসপিউটের সঙ্গে কি বসে? আমরা 4টা অপশন পেয়ে গেছি। যদি এই টাইপের প্রিপোজিশন গুলো অসুবিধা হয়, একটু ভালো করে পড়তে হবে, কারণ এটা কিন্তু কমন প্রিপোজিশন। বিভিন্ন টাইপের প্রিপোজিশন থাকে, আমরা বিভিন্ন টাইপেরই পাই। তো এটার ক্ষেত্রে আমাদের কি হবে, ডিসপিউটের সঙ্গে কিন্তু উইথ বসে। তো নাম্বার 4D ইজ দ্য রাইট অপশন। আমাদের উইথ পাচ্ছি, হি ডিসপিউটেড উইথ হিজ এমপ্লয়ার। আচ্ছা, পরের প্রশ্নটাতে আসি। I saw the horse running at a full gallop. আমি ঘোড়াটাকে দেখলাম, ঘোড়াটা দ্রুত গতিতে ছুটছে। Here the italicized phrase is an example of, এখানে কিন্তু আমরা italicized phrase এটা দিয়ে পাচ্ছি, running at a full gallop। তো এখানে এই italicized phraseটা কিসের এক্সাম্পল? আমাদের অপশনগুলো দেখুন, পার্টিসিপল, ইনফিনিটিভ, অ্যাবসলিউট ফ্রেজ, জিরান্ট। 4টা অপশন পেয়ে গেলাম আমরা। তো এখানে italicized ফ্রেজটাকে কিসের এক্সাম্পল পড়বো? তো আমাদের খেয়াল রাখতে হচ্ছে যে রানিংটা কি টাইপের, রানিং এট এ ফুল গ্যালপ, দ্রুত গতিতে ছুটছে। তো আমরা যখন এই টাইপের ইয়েগুলো দেখি, ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম বা ভার্বের সঙ্গে আমরা যে বিভিন্ন ফর্মগুলো দেখি, যেমন হচ্ছে হ্যাভিং, বিন, এই টাইপের ফর্মগুলো দেখি, বা ইডি ফর্মগুলো দেখি, সেগুলো কিন্তু আমরা পার্টিসিপলের ফর্মে ফেলি। তো এইগুলো এটা পার্টিসিপেলই হবে। তো এখানে আমরা পাচ্ছি যে রানিং এট এ ফুল গ্যালপ, এটা কিন্তু পার্টিসিপল ইউজ করে এই সেন্টেন্সটাকে কনস্ট্রাক্ট করা আছে। তো নাম্বার 5 আমরা পাচ্ছি পার্টিসিপল, এটা ইনফিনিটিভ হচ্ছে না, কারণ এখানে টু ফর্ম নেই। অ্যাবসলিউট ফ্রেজ তো নয়ই, অ্যাবসলিউট ফ্রেজের যে আমরা ইয়েগুলো দেখি, গঠনগুলো দেখি, তার মধ্যে এটা নেই। এবং জিরান্ডও এটা নয়, যেহেতু এটা নাউন আকারে ব্যবহার করা নেই। এটা পার্টিসিপল, যেটা অ্যাডজেক্টিভ আকারে ব্যবহার করা থাকে। তো নাম্বার 5A ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, নাম্বার 6-এ আসি এবার। Though the team played well, they could not win. Identify the subclause. সাবক্লজটাকে আমাদের এবার আইডেন্টিফাই করতে বলছে। তো এটা কি, দেখুন কি কি ক্লজ আছে। ক্লজগুলো তো অবশ্যই দেখতে হবে এবং আমাদের খেয়ালও রাখা উচিত, বারবার করে ক্লজগুলোকে ভালো করে ফলো করা উচিত। কি কি ক্লজ? নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এন্ড অ্যাডভার্বিয়াল ক্লজ। তো এই তার সঙ্গে আরেকটা অপশন দেওয়া আছে, নান অফ দিস, নাকি কোনোটি হবে না। আমাদের এখানে খেয়াল রাখতে হচ্ছে যে এখানে সাবক্লজটাকে আগে আইডেন্টিফাই করতে হবে। দো দ্য টিম প্লেড ওয়েল, এটা আমরা পাচ্ছি সাবক্লজ। এবং আমরা যদি একটু নজর করি তাহলে এটা অবশ্যই বুঝতে পাবো যে এই টাইপের যেগুলো মানে দিয়ে ইউজ হয়, দো, তারপর হচ্ছে অ্যাজ, এগুলো দিয়ে আমরা যেগুলো পাই সেগুলো কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ ক্যাটাগরিতে পড়ে। তো আমাদের এখানে অ্যাডভার্বিয়াল ক্লজ হচ্ছে, এবং নাম্বার 6 এর ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে সি ইজ দ্য রাইট অপশন। এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজের ভালো এক্সাম্পল। আচ্ছা, তাহলে নাম্বার 6 পেয়ে গেলাম। নাম্বার 7 এর দিকে এগোই। দ্য পেইন্টার পেইন্টেড দ্য এন্টায়ার বাংলো, চেঞ্জ দ্য ভয়েস। আচ্ছা, অপশনগুলোকে দেখে নেই। অপশনগুলো হচ্ছে নাম্বার এ, দ্য এন্টায়ার বাংলো ইজ পেইন্টেড বাই দ্য পেইন্টার। আচ্ছা, দ্য পেইন্টিং অফ দ্য এন্টায়ার বাংলো ওয়াজ ডান বাই দ্য পেইন্টার। আচ্ছা, আরেকটা হচ্ছে দ্য এন্টায়ার বাংলো ওয়াজ পেইন্টেড বাই দ্য পেইন্টার। আচ্ছা, আবার বলছে দেখুন, পেইন্টিং অফ দ্য এন্টায়ার বাংলো ইজ ডান বাই দ্য পেইন্টার। তো 4টা অপশনই আমরা পেয়ে গেছি। তো এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে এটা কি হতে পারে। আমাদের প্রথমটা, দ্য এন্টায়ার বাংলো ইজ পেইন্টেড বাই দ্য পেইন্টার, এটা আমাদের অ্যাভয়েড করতে হচ্ছে, কারণ এটাকে আমরা ভার্বটা পাস্ট ফর্মে আছে, তো ইজ দিয়ে হচ্ছে না। পেইন্টিং অফ দ্য এন্টায়ার বাংলো, এটাও আমাদের যেহেতু অবজেক্ট হিসাবে পাচ্ছি না, তাই এটাকে বাদ দিতে হচ্ছে, বি এবং ডি বাদ যাচ্ছে। তাহলে আমাদের সিটা থাকছে, সিটাই হচ্ছে রাইট অপশন। দ্য এন্টায়ার বাংলো ওয়াজ পেইন্টেড বাই দ্য পেইন্টার, এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার পাচ্ছি, যেহেতু এটা পাস্ট ফর্মে আছে, তাহলে ওয়াজ পেইন্টেডই আসছে ভার্ব ফর্মটা। 7 নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার এইটার দিকে আসছি, দেখুন, উই মাস্ট ওভারকাম অল অ্যাডভার্সিটিস, টেক দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব অফ দ্য আন্ডারলাইনড ওয়ার্ড। তাহলে ওভারকামের আমাদের এখানে কিন্তু ফ্রেজাল ভার্বটাকে ইউজ করতে হচ্ছে। তো ওভারকামের ফ্রেজাল ভার্ব কি? পাস অ্যাওয়ে, পাস বাই, পাস ফর, পাস থ্রু। 4টা অপশন দেওয়া আছে।
তো আমাদের যদি আমরা খেয়াল করি বা আমাদের যদি এই ফ্রেজাল ভার্বগুলো পড়া থাকে তাহলে আমরা অবশ্যই বুঝতে পারছি যে পাস থ্রুটাই হচ্ছে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব ফর দ্য ওয়ার্ড ওভারকাম বা ফর দ্য ভার্ব ওভারকাম। তাহলে নাম্বার ডি আমরা পাচ্ছি 8 এর রাইট অপশন। আচ্ছা, এবার আসছি 9 এর দিকে। কোশ্চেনটা দেখুন, আই ওয়াজ থান্ডারস্ট্রাক অ্যাজ ইট ওয়্যার। আমি থান্ডারস্ট্রাক হয়ে গেছিলাম, যেন মনে হচ্ছে যেন থান্ডারস্ট্রাক হয়ে গেছিলাম। আচ্ছা, এবার হুইচ মুড ইজ ইউজড ইন দিস লাইন। থান্ডারস্ট্রাক শব্দটার অর্থ আমরা জানি, থান্ডারস্ট্রাকটা হচ্ছে বজ্রাহত হওয়া, কিন্তু এখানে যে জায়গাটা আমাদের আছে যে হুইচ মুড ইজ ইউজড ইন দিস লাইন, মানে প্রশ্নটা আমাদের যেটা করতে হবে, দেখুন ইন্ডিকেটিভ মুড, ইম্পারেটিভ মুড, সাবজাংটিভ মুড, নান অফ দিস, চারটা অপশন আমরা পেয়ে গেছি। তো এখানে আমাদের কোনটা মুড হবে সেটাকে খেয়াল রাখতে হচ্ছে। তাহলে মুড কিন্তু এটাকে আমাদের ধরে নিতে হবে সাবজাংটিভ মুড। একটা কারণেই সাবজেক্টিভ মুড ধরতে হচ্ছে যে আমি বজ্রাহত যেন মনে হচ্ছিল, তাহলে আসলেই নয়, এটাকে আমরা অ্যাজাম্পশন ধরছি, ইট ইজ নট রিয়েল। সো ইন দিস সেন্স ইট ক্যান বি মানে ইউজড ইন সাবজেক্টিভ মুড বা ইট ইজ ইউজড ইন সাবজেক্টিভ মুড। তো আমরা এটাকে রাইট অপশন ধরছি কিন্তু সাবজেক্টিভ মুডে। নাম্বার 9 সাবজেক্টিভ মুড ইজ দ্য রাইট অ্যান্সার। যদি এরকম ইম্পসিবিলিটির ক্ষেত্রে আমরা ইউজ করি যে থান্ডারস্ট্রাক নয় কিন্তু থান্ডারস্ট্রাক হিসেবে ব্যবহার করা হয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে সাবজেক্টিভ মুড বলেই ধরি এবং সাবজেক্টিভ মুডই এখানে রাইট অ্যান্সার। তাহলে নাম্বার 9 সি ইজ দ্য রাইট অ্যান্সার। ইন্ডিকেটিভ মুড বা ইম্পারেটিভ মুড এখানে হচ্ছে না, আবার নান অফ দিস তো নয়। আচ্ছা, দ্য মানি ব্যাগ কন্টেইনস, পরেরটা আসি নাম্বার 10, দ্য মানি ব্যাগ কন্টেইনস, এটা হচ্ছে পি পোর্শন, অ্যাবাউট ₹400 ক্যাশ। নাম্বার কিউ, হোয়েন হি লস্ট ইট। নাম্বার আর এবং নো এরর, এটা এস। ফাইন্ড আউট দ্য এরর, এর মধ্যে আমাদের এরর পোর্শনটাকে খেয়াল করতে বলছে এবং এরর কারেকশন কিন্তু থাকেই, এটা নির্দিষ্ট করেই বলে দেওয়া আছে যে এরর কারেকশন থাকবে। তো আমাদের এখানে এররটাকে খুঁজে বের করতে হবে। এররটাকে খুঁজে বের করতে গেলে আমাদের দ্য মানি ব্যাগ কন্টেইনস অ্যাবাউট ₹400 ক্যাশ, হোয়েন হি লস্ট ইট এন্ড নো এরর। তাহলে খেয়াল করতে হচ্ছে আমাদের অ্যাবাউট 4,000 রুপিস ইন ক্যাশ, এখানে কিন্তু ইন একটা অমিট করা আছে, সুতরাং এখানে ভুলটা আমরা পাচ্ছি। তো কিউ পোর্শনটাতে ভুল আছে, নাম্বার বি কিউ, এটাই হচ্ছে 10 নম্বরের জন্য রাইট অপশন। তাহলে আমরা 10 নম্বরটা পেয়ে গেলাম। এবার আসি 11 নম্বরটার দিকে। প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড ডিআর, ডিআর এর প্লুরাল ফর্ম ইউজ করতে হবে। নাম্বার এ ডিয়ার্স, নাম্বার বি ডিআরএস, নাম্বার সি ডিআরএক্স, নাম্বার ডি ডিআর, অনলি ডিআর। আচ্ছা, এবার যদি আমরা নাম্বার 11টার দিকে খেয়াল করি তাহলে আমাদের কিন্তু জানতেই হচ্ছে বা ডিআর এই টাইপের ওয়ার্ডগুলোর জন্য আমাদের যেটা পাই, যারা আপনার প্লুরাল ফর্মটা দেখেছেন তারা অবশ্যই জানেন যে ডিআর এর প্লুরাল ফর্ম কিন্তু ডিআর। সুতরাং 11D ইজ দ্য রাইট অ্যান্সার। এবার 12 নম্বরটার দিকে আসি। দেখুন, ফাদার সেইড টু হিজ সন, ডু নট আইডল অ্যাওয়ে হিজ টাইম। তো নাম্বার এ বলা আছে, দেখুন এটাকে আমাদের ন্যারেশন চেঞ্জ করতে হচ্ছে, বুঝতেই পারছি আমরা। আচ্ছা, ফাদার অ্যাডভাইসড হিজ সন ডু নট আইডল অ্যাওয়ে হিজ টাইম, ফাদার অ্যাডভাইসড হিজ সন নট টু আইডল অ্যাওয়ে হার টাইম, ফাদার অ্যাডভাইসড হিজ সন নট টু আইডল অ্যাওয়ে হিজ টাইম, আবার বলছে ফাদার অ্যাডভাইসড হিজ সন টু নট আইডল অ্যাওয়ে হিজ টাইম। তো আমরা চারটা অপশন পেয়ে গেছি, চারটা অপশনের মধ্যে কোনটা রাইট অ্যান্সার হবে আমাদের। তো এই যে ন্যারেশনগুলো থাকে সেই ন্যারেশনগুলোর মধ্যে কিন্তু একটু সাধারণ ভুল থাকে, সেই সাধারণ ভুলগুলোকে আমাদের মার্ক করতেই হয় অবশ্যই। যদি একটু নজর এড়িয়ে যায় তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তো সেটা একটু সময় নিয়ে করাটাই ভালো হবে। তো আমাদের এখানে নাম্বার 12 যদি আমরা সিটার দিকে লক্ষ্য করি তাহলেই বুঝতে পারা যাবে। সি দেখুন, ফাদার অ্যাডভাইসড হিজ সন নট টু আইডল অ্যাওয়ে হিজ টাইম, এটা কিন্তু রাইট অপশন, কারণ বাকিগুলো হচ্ছে না। দেখুন, ফাদার অ্যাডভাইসড হিজ সন ডু নট এখানে ইউজ হবে না। আমরা জানি যে এইসব সেন্টেন্সের গুলোর ক্ষেত্রে, ইম্পারেটিভ সেন্টেন্সের গুলোর ক্ষেত্রে এভাবে ডু নট বসে না ন্যারেশন চেঞ্জের সময়। আচ্ছা, নাম্বার বিটাকেও ভুল ধরতে হচ্ছে, এখানে একটা মিস্টেক আছে, হার্ড টাইম মেনশন করা আছে, সুতরাং সেটাও আমাদের বাদ দিতে হচ্ছে। এবং নাম্বার ডিটাকেও বাদ দিতে হচ্ছে একটা কারণেই, টু নট এখানে ব্যবহার করা আছে দেখে। তো নাম্বার সিটাকেই রাইট অপশন ধরতে হচ্ছে, 12C ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, এবার নাম্বার 13-এ আসি।
চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ওয়ার্ড কব। কব এর জেন্ডার চেঞ্জ করতে বলছে। এবার কব শব্দটার অর্থ কি? কব কিন্তু হচ্ছে এ মেল সোয়ান, অর্থাৎ মেল রাজহাঁসকে কিন্তু আমরা কব বলি। তো কবের ক্ষেত্রে এর জেন্ডারটা কি হবে? কবের ক্ষেত্রে দেখুন চারটা অপশন দেওয়া আছে, হাইন্ড, নিম্ফ, সি বলা আছে পেন, ডি বলা আছে হার্ট। চারটা অপশন আমরা পেয়ে গেছি। তো কবের ক্ষেত্রে আমাদের জেনে রাখতে হবে যে কবের ক্ষেত্রে কিন্তু জেন্ডার হচ্ছে পেন। কবের জেন্ডার দ্যাট ইজ ফিমেল সোয়ানকে আমরা কিন্তু পেন বলি। তাহলে এটা যদি আমাদের না জানা থাকে তাহলে কিন্তু অসুবিধাই হয়। তা বাকিগুলো হচ্ছে না, আপনারা জানেন হাইন্ড, নিভ বা হার্ট এগুলো হচ্ছে না। তো এখানে আমরা আমাদের জেন্ডারের অপশনটা সি অর্থাৎ 13 সি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, এবার আসছি 14। এটা জেন্ডার টুগেদার উইথ অল ইটস কমপ্লিমেন্টস অ্যান্ড মডিফায়ার্স ইজ কল্ড। জেন্ডারের ভুল বলছি, জিরান্ডের সঙ্গে জিরান্ড উইথ অল ইটস কমপ্লিমেন্টস অ্যান্ড মডিফায়ার্স ইজ কল্ড। জিরান্ডের সঙ্গে সমস্ত রকম কমপ্লিমেন্ট এবং মডিফায়ার এদেরকে কি বলে? সেটা কি জিরান্ড ক্লজ, না জিরান্ড ফ্রেজ, না জিরান্ড ভার্ব, না নান অফ দিস? তাহলে আমরা কিন্তু চারটা পাচ্ছি। এবার জিরান্ডের সঙ্গে কিন্তু আমরা যেটা ব্যবহার পাই সেটাকে কিন্তু জিরান্ড ক্লজ বলে না, সেটাকে কিন্তু জিরান্ড ফ্রেজ বলে, জিরান্ডিয়াল ফ্রেজ বা জিরান্ড ফ্রেজ। তো এখানে আমাদের বি ইজ দ্য রাইট অপশন, সেটাকে জিরান্ড ভার্বও বলে না বা নান অফ দিস তো হচ্ছেই না। তাহলে আমরা এই ডেফিনেশন গুলো কিন্তু একটু খেয়াল রাখবো বা টার্ম গুলো খেয়াল রাখবো। গ্রামাটিক্যাল টার্ম, আমি কিন্তু গ্রামাটিক্যাল টার্ম দিয়েছি, বিভিন্ন গ্রামাটিক্যাল টার্ম দিচ্ছি, যেমন এর আগের দিনও একটা গ্রামাটিক্যাল টার্ম দেওয়া আছে, হেজওয়ার্ডস বা হেজি, দেখবেন ভালো লাগবে। তো এখানে আমরা 14 নম্বরের অপশনটাও পেয়ে গেলাম। 14 নম্বর হচ্ছে বি ইজ দ্য রাইট অপশন। আচ্ছা, এবার পরের অপশনটাতে আসি, পরের অ্যান্সারটাতে। দ্য ওয়ার্ড অর এলস ইজ এন এক্সাম্পল অফ। এই অর এলস একটা কিসের এক্সাম্পল? চারটা অপশন আমাদের দেওয়া আছে, দেখুন। কিউমুলেটিভ কনজাংশন, ডিসজাংটিভ কনজাংশন, অ্যাডভার্সেটিভ কনজাংশন, ইলেটিভ কনজাংশন। আমরা কিন্তু চারটা অপশনই পেয়ে গেছি। এই চারটা অপশনের মধ্যে অর এলস এই কনজাংশনটা কোন কনজাংশন হিসাবে আমরা ধরবো? অর এলস এটা কিন্তু আমরা ডিসজাংটিভ কনজাংশন ক্যাটাগরিতে ফেলবো, বা এই টাইপের যে ওয়ার্ডগুলো আছে অর এলস বা বিভিন্ন ওয়ার্ডগুলোকে আমরা পাই, সেগুলো কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে যে ডিসজাংটিভ কনজাংশনের মধ্যে পড়ছে। তো বিভিন্ন কনজাংশনগুলোকে খেয়াল রাখতে হবে বা বিভিন্ন পার্টস অফ স্পিচগুলোকে খেয়াল রাখা উচিত, দেখে রাখা উচিত। তাহলে কিন্তু আমাদের এই প্রশ্নগুলো পারা যাবে। কারণ এই আমাদের সিলেবাসের মধ্যে এমন কোনো পোর্শন পাই না আমরা সিনোনিম, অ্যান্টোনিম বা এই টাইপের যে ইয়েগুলো থাকে, সিনোনিম, অ্যান্টোনিম আর দু একটা ওয়ার্ড, যেমন ফ্রেজটাকে একটু অ্যাভয়েড করা যেতে পারে। বাকি গ্রামারগুলো কিন্তু আমাদের সবগুলোই দেখতে হচ্ছে। বিশেষ করে এই পার্টস অফ স্পিচের কিন্তু গোটা অংশটাই আমাদের দেখতে হচ্ছে। গ্রামার পোর্শনটায় অনেকটা আমাদের যে আমরা যে গ্রামারগুলো করি, ভয়েস ডাইরেকশন, বিভিন্ন টাইপের যে ফ্রেজগুলো আছে, অ্যাবসলিউট ফ্রেজ ইত্যাদি ফ্রেজ বা ক্লজ, এই টাইপের গ্রামার গুলো কিন্তু আমাদের অবশ্যই দেখতে হবে। গ্রুপ ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে, এগুলো কিন্তু থাকবেই। তো এগুলোর দিকে খেয়াল রাখবেন, এগুলো ভালো করে প্রিপারেশন নেবেন। এটাই হচ্ছে আমাদের আজকের এই 15টা গ্রামার সেটের ভিডিওটা। আশা করি এই গ্রামারগুলো ভালো লাগছে এবং অনেকগুলো সেট দেওয়া আছে, বিশেষ করে 1 থেকে আমাদের 30 অবধি সাবজেক্ট এবং গ্রামার মিলে 20টা করে প্রশ্ন দেওয়া আছে। আর এই 30 পর থেকে আমরা 31 থেকে এখন যে প্রশ্নগুলো পাচ্ছি সেগুলো কিন্তু সব গ্রামারের উপরই দেওয়া আছে। তো আগেরগুলো দেখবেন সাবজেক্টের ভালো ভালো প্রশ্ন দেওয়া আছে। লাগুন থেকে আমরা খুব সুন্দর করে অ্যানালাইজ করার চেষ্টা করেছি, লোটাসিটা থেকে খুব সুন্দর করে অ্যানালাইজ করার চেষ্টা করেছি, অক্স এবং কবিতা, বেশ কয়েকটা কবিতা খুব খুঁটিয়ে খুঁটিয়ে লাইন ধরে ধরে অ্যানালাইজ করার চেষ্টা করেছি। আশা করি সবারই কাজে লেগেছে এবং লাগবে। যারা আপনারা দেখেননি এখনো তারা দেখে নেবেন। খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি এবং আপনাদের যথেষ্ট আপনাদের কাজে দিয়েছে বলে অনেকেই বলছেন। তো আশা করি যারা দেখেননি তারা যদি দেখেন তাহলে খুবই কাজে লাগবে। তো এই ছিল আজকে আমাদের এই প্র্যাকটিস সেট 38। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল Let's Learn Blowing Birds and stay tuned.